দেখো এবার ম্যাথটা পড়ো। একটি সরলরেখা এবিসির আরেকটা তো হ্যাঁ, একটি সরলরেখা এবিসির এবি এবং এসি কে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। আগে ছবিটাকে এঁকে নিতে হবে। এ বি সি, তাহলে ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। এমন ভাবে ছেদ করেছে যে এডি বাই বিডি মানে থেলসির উপপাদ্য, তাই তো, যে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি হয়। ঠিক আছে, তাই তো হচ্ছে, এটা থেলসির উপপাদ্য অনুসারে হচ্ছে। আচ্ছা, যদি এডিই ইকুয়াল টু এসিবি হয়, মানে এডিই এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এডিই, আচ্ছা এদিকে ডি আছে, এদিকে আছে এডিই ইকুয়াল টু এসিবি, ঠিক আছে, এসিবি মানে এই অ্যাঙ্গেলটা, এই যে, বুঝতে পারলে? তাহলে তোমাকে প্রুফ করতে হবে যে ত্রিভুজ কি বলেছে, হ্যাঁ ত্রিভুজ এবিসি, এবিসি হচ্ছে সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবারে ত্রিভুজ এবিসি সমদ্বিবাহু প্রমাণ করতে হবে, তাই তো? তাহলে সমদ্বিবাহু প্রমাণ করা মানে কি বলো, মানে কি তোমাকে প্রমাণ করতে হবে, মানে কি প্রমাণ করলে এটা করতে হবে? এবি ইকুয়াল টু এসি প্রমাণ করতে হবে, বুঝা গেল? তুমি যদি এবি মানে এবি ইকুয়াল টু এসি দেখো, তাই তো, তুমি যদি একটা এই এবিসি ত্রিভুজের এই বাহুটা এই দুটোকে সমান প্রমাণ করতে পারো, তাহলে ত্রিভুজটা সমদ্বিবাহু ত্রিভুজ হবে। বুঝতে পারলে? এটা তোমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, আচ্ছা এবারে এবি ইকুয়াল টু কি হবে, আমরা লিখতে পারি এডি প্লাস বিডি। ঠিক আছে, আবার এই ইকুয়াল টু লিখতে পারি এই না এসি, বলো এসি ইকুয়াল টু কি হবে, এসি কে ভাঙলে কি হয়, এই প্লাস ইসি। এবার তোমাকে এটা করতে হবে। ঠিক আছে, তাহলে এই যে থেলসির উপপাদ্যটা দেখলে, এবার তোমাকে লিখতে হবে যে তুমি এবারে এডি বাই বিডি, ঠিক আছে, এই যে এডি বাই বিডি ইকুয়াল টু এই বাই ইসি। ঠিক আছে, এটা হচ্ছে থেলসের উপপাদ্য অনুসারে হচ্ছে। আর বিপরীত উপপাদ্য অনুসারে আমরা কি পাই, যে থেলসের বিপরীত উপপাদ্যটা কি, কথাটা তোমাকে লিখতে হবে যে থেলসের বিপরীত উপপাদ্য থেকে পাই। থেলসের বিপরীত উপপাদ্যটা হচ্ছে এইটা যখনই এরকম হবে, ঠিক আছে, যদি এই রকম ভাবে অনুপাত করে ফেলে যে ত্রিভুজের কোন একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমানুপাতে বিভক্ত করে, তাহলে কি হবে, ওই সরল রেখাটা তৃতীয় বাহুর কি হবে, সমান্তরাল হবে, তাই তো? এটা তো বিপরীত উপপাদ্য, যে মানে সমান্তরাল হবে, তাই তো? কারণ আমরা থেলসের বিপরীত উপপাদ্য থেকে কি প্রমাণ করি, ডিই সমান্তরাল বিসি। এ দেখো, এই এরকম অনুপাতে যদি ভাগ করে ফেলে, মানে এরকম করে তো ভাগ করে ফেলেছে, কারণ অলরেডি এটা তোমাকে দেওয়া আছে, এই যে জিনিসটা মানে সমানুপাতে বিভক্ত করেছে, তো সমানুপাতে বিভক্ত করলেই এটা সমান্তরাল হবে। তাহলে থেলসের বিপরীত উপপাদ্য থেকে আমরা পাই ডিই সমান্তরাল বিসি। এবার এই কথাটা তোমাকে লিখতে হবে, যে এই কথাটা যেমন এখানে লেখা আছে যে থেলসের বিপরীত উপপাদ্য থেকে পাই ডিই সমান্তরাল বিসি। এবার ডিই সমান্তরাল বিসি হলে কি হয় বলো, যে যে এই বাহুটার এই বাহুটা সমান্তরাল হলে কি সুবিধা বলো, তাহলে এইটা আর এটা সমান্তরাল, তো এই যে ডিই সমান্তরাল বিসি। আচ্ছা এরকম হলে কি হয়, তাহলে কি হয় জানো, এই কোণটার এই কোণটা সমান হয়, এই যে ADE ইকুয়াল টু বলো ABC হবে, বুঝা গেল? এটা সমান হবে, কিন্তু তোমাকে ব্র্যাকেটে লিখতে হবে অনুরূপ কোণ, অনুরূপ কোণ, কারেসপন্ডিং অ্যাঙ্গেল বলে। ঠিক আছে, এই যে ধরো এরকম একটা জিনিস থাকে, এই যে ধরো এরকম হলো, এই যে এরকম একটা লাইন টানা আছে, ঠিক আছে,
এই কোণটা আর এই কোণটা অনুরূপ। দেখো এখানে তাই করা আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ছবিটা বুঝতে পারছো? এই যে কিন্তু তুমি যখন অনুরূপ কোণ দেবে, এই যে ডি সমান্তরাল বিসি, তোমাকে একটা ছেদকের নাম লিখতে হবে। ছেদক মানে যেটা দুটো বাহুকে টাচ করবে। দুটো বাহুকে কে টাচ করেছে বলো? হ্যাঁ, ডিই না, ডি তো বাহুটা, মানে এইটা টাচ কে করেছে? এই যে ডিই আর বিসি কে কে টাচ করেছে? কোন লাইনটা? এই যে এই লাইনটার কথা বলে, এই লাইনটা। হ্যাঁ, এবি লিখতে পারো বা বিডি লিখতে পারো, যে কোনো একটা। ঠিক আছে, এই যে এই লাইনটা, বুঝতে পেরেছো? কারণ এই লাইনের একই দিকে উৎপন্ন কোণগুলোকে বলে অনুরূপ কোণ। ঠিক আছে, যে দুটি সরল রেখাকে যদি একটা ছেদক বা ভেদক মানে ছেদ করে, তাহলে ছেদকের একই দিকে উৎপন্ন কোণগুলোকে বলা হয় অনুরূপ কোণ। তাই তোমাকে লিখতে হবে যে এবি হচ্ছে ছেদক। ছেদকের ইংলিশ জানো? ট্রান্সভার্সাল। ঠিক আছে, আর অনুরূপ কোণ ইংলিশ হচ্ছে কারেসপন্ডিং অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা তাহলে এবার দেখো ভালো করে বোঝো, এইটা এই যে ADE ইকুয়াল টু এটা ছিল তো, এই যে তোমাকে তো দেওয়া ছিল, এই যে হ্যাঁ, আবার এইটা ইকুয়াল টু এইটা হলো তো, তাহলে এখানে আমরা লিখতে পারি কি যে ABC ইকুয়াল টু ACB, তাই তো? এইটা ইকুয়াল টু যদি এইটা হয় আর এইটা ইকুয়াল টু যদি এইটা হয়, তাহলে তো দুটো সমান হবে, তাই তো? কারণ এটা ইকুয়াল টু এটা, হ্যাঁ, অনুরূপ কোণ বলে। আবার এইটা ইকুয়াল টু এটা বলে দেওয়া আছে, তাহলে তো এই দুটো ইকুয়াল হয়ে গেল। তাহলে এই দুটো কি এই ত্রিভুজ ABC ত্রিভুজের বিপরীত কোণ তো, তাহলে বিপরীত কোণ তো অপোজিট অ্যাঙ্গেল লিখতে হবে। তাহলে তুমি লিখে দিলে অপোজিট অ্যাঙ্গেল। তাহলে বিপরীত কোণগুলো সমান তো, বিপরীত কোণগুলো সমান হলে বিপরীত বাহুও সমান হয়। ঠিক আছে, এই যে তাহলে লিখে দিলে AB ইকুয়াল টু AC, বিপরীত বাহু। এবার বলো AB ইকুয়াল টু যদি AC হয়, তাহলে কি হয় বলো? ত্রিভুজ ABC এটা সমদ্বিবাহু হয়ে গেল। বোঝা গেল ব্যাপারটা? যে বিপরীত কোণগুলো যদি সমান হয়, তাহলে বিপরীত বাহুও সমান হবে। তাহলে ত্রিভুজের দুটো বাহু সমান হয়ে যাচ্ছে, AB ইকুয়াল টু AC হয়ে যাচ্ছে, ত্রিভুজ ABC সমদ্বিবাহু। কনসেপ্টটা বুঝতে পারলে? এবার এখানে ত্রিভুজের সূত্রগুলো কিন্তু কাজে লাগবে, আবার কোণ পরিমাপগুলো কাজে লাগবে। এটা কিন্তু ক্লাস 8 এ তোমাদের দেখানো হয়। হ্যাঁ, যে অনুরূপ কোণ, একান্তর কোণ, বিপরীত কোণ এগুলো দেখানো হয়, সন্নিহিত কোণ এগুলো দেখানো হয় ক্লাস 8 এ। কনসেপ্ট এভাবেই কাজে লাগে, সবকিছুর সঙ্গে রিলেটেড, ভালো করে জিনিসটাকে বুঝতে হবে। আচ্ছা পরেরটা দেখো, নটটা বলো। ABCD, হ্যাঁ ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD। আচ্ছা ছবিটা আগে এঁকে নিই। হ্যাঁ, CD আর DC একই। দেখো আগে ট্রাপিজিয়ামটা এঁকে নিতে হবে। উপরে নামটা লিখে নিচে দেখো না, এভাবে কিন্তু নেমিং হয়, ABCD পরপর হবে, বুঝলে? এইটা CD হয়ে, এটা C হয়ে যাবে না, ঠিক আছে? EF আর এটা হচ্ছে A থেকে C টানা হয়েছে। এই হচ্ছে তোমার ছবি, ঠিক আছে? কি বলো? ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD, AB এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করা হয়েছে, যা AD এবং BC কে যথাক্রমে E এবং B F বিন্দুতে ছেদ করেছে। এই যে AD কে E বিন্দুতে ছেদ করেছে আর BC কে F বিন্দুতে ছেদ করেছে, সরলরেখা অঙ্কন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা প্রমাণ করো যে প্রমাণ করো যে AE is to ED, AE is to ED, এই যে এই দুটো, ঠিক আছে? AE is to ED
এইটা ইস টু এইটা, তাই তো? দেখো এই আর ইডি নামগুলো ভালো করে বুঝতে হবে কোনটা কোথায় কোথায় আছে। বিএফ ইস টু এফসি, এই যে বিএফ ইস টু এফসি, এটা তোমাকে প্রুভ করতে হবে। তোমার কি কি আছে, তোমার এখানে দেওয়া আছে এবি সমান্তরাল সিডি, এটা তোমার দেওয়া আছে, তার কারণ এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম, ঠিক আছে? আচ্ছা, এবার ভালো করে তোমাকে জিনিসটা বুঝতে হবে যে এই দেখো এই, ঠিক আছে, ইস টু ইডি, মানে এই জায়গাটা, এইটা ইস টু এইটা, ঠিক আছে? তাহলে এইটা ইস টু এইটা ইকুয়াল টু এইটা ইস টু এইটা, ঠিক আছে? এটা তোমাকে প্রুফ করতে দিয়েছে, তাহলে তুমি কিভাবে প্রুফ করবে? এবার দেখো, এবার ট্রাপিজিয়ামে তোমাকে কথাটা লিখে নিতে হবে যে প্রথম যে শর্তটা আছে ট্রাপিজিয়ামের, সেটা হচ্ছে এবি সমান্তরাল সিডি আছে। ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করে বার করে সেটা জানো? বলতে পারবে? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করে বার করে? ধরো এটা একটা ট্রাপিজিয়াম, তাই তো? এবিসিডি, এই এবিসিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করে বার করবে বলো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র জানো কি? তাহলে ভুলে গেছো, মানে পড়ানো হয়েছিল বলতে ক্লাস 9 এ নিশ্চয়ই পড়েছিল। এই দেখো, ধরো এবিসিডি ট্রাপিজিয়াম, ট্রাপিজিয়ামের ইংলিশটা ওটাই ট্র্যাপেজিয়াম, ক্ষেত্রফল হচ্ছে হাফ করতে হবে ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল। কথাটা মানে কি বলো? বল, এদের মধ্যে এই ট্রাপিজিয়ামের মধ্যে সমান্তরাল কারা? ইএ ট্রাপিজিয়ামটা পুরোটা এবিসিডি, তাহলে পুরোটাই ট্রাপিজিয়াম। এবার বলো, এই যে সিডি আর এবি সমান্তরাল তো, এই বাহুটা মানে এডি আর বিসি এটা তো সমান্তরাল নয়, এটা তো একটা এদিকে একটা এদিকে, তাই তো? তাহলে সমান্তরাল বাহু কোনটা? এবি আর সিডি তো, এই যে হাফ ইনটু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি, আর এখান থেকে যদি একটা লাইন এরকম টেনে দাও ইনটু তাদের মধ্যেকার দূরত্ব, বুঝতে পারলে? সেই দূরত্বটা তোমাকে একটা লিখতে হবে ইনটু ডিসটেন্স। এবার সেই দূরত্বটা দেওয়া থাকে যখন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল বার করা হয়, এই দূরত্বটা দিয়ে দেয়, বুঝতে পারলে? দূরত্বটা মানে ধরো এইটাকে দূরত্ব বলে, ধরো এরকম এরকম আছে, এই যে এটাকে বলা হচ্ছে দূরত্ব, বুঝতে পারলে? এবার সেটার একটা ভার্টেক্স করে ইএফ জি পর্যন্ত আছে, এইচ করে দেওয়া হলো সিএইচ, এই যে সিএইচ, সি থেকে এইচ, এই দূরত্বটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, কারণ দূরত্বটা 90 ডিগ্রি না, এখানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেল ছাড়া হবে না, বুঝতে পারলে? এইভাবে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করা হয়, ঠিক আছে? আর ট্রাপিজিয়ামকে যদি আমি ভেঙে দিই, ঠিক আছে, এবার যেটা বলার, এবার এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি করে নির্ণয় করা যাবে? এটা একটা ত্রিভুজ দেখতে পাচ্ছ, ভেতরে এই একটা ত্রিভুজ তৈরি হচ্ছে আর এই একটা ত্রিভুজ তৈরি হচ্ছে, তাই তো? হ্যাঁ, দুটো ত্রিভুজ তৈরি হচ্ছে তো, এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফলকে যোগ করলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল পাওয়া যাবে, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? কারণ ওটা ট্রাপিজিয়ামের মধ্যেই আছে, কারণ এরা তোমার একই ট্রাপিজিয়ামের মধ্যে আছে, দেখো, তাই ক্ষেত্রফল যোগ করে করতে হবে। এবার দেখো, এবার এটা তোমাকে লিখে নিলে, হ্যাঁ, প্রমাণ করতে হবে। এবার দেখো, এসি যোগ করো, দেখো বলছে এসি অ্যাড করতে বলছে, যা ইএফ কে জি বিন্দুতে ছেদ করে, তার কারণ তুমি যদি এসিটাকে যোগ করে দিতে, এটাকে তো কোনো না কোনো একটা বিন্দুতে ছেদ করতোই, কারণ এই লাইনটা তো এই লাইনটাকে টাচ করে যাবে। এই যে তুমি যখন এসি যোগ করবে তখন ইএফ কে তো মানে এটাকে তো ইন্টারসেক্ট করবেই, মানে ছেদ করবে তারা বিন্দুতে, বুঝতে পারলে? ওই বিন্দুটার নাম দিচ্ছে জি, ঠিক আছে? এবার তোমাকে কি করতে হবে? পিথাগোরাস বলি থেলসের উপপাদ্য কাজে লাগাতে হবে। দেখো, তাহলে এবারে প্রথমে তোমার প্রুফটা তাহলে কি করবে? প্রথমে তোমাকে এডিসি নিতে হবে, এডিসি। তাহলে বলো ট্রায়াঙ্গেল এডিসি না হয়, দেখো প্রথমে দেখো ত্রিভুজ এডিসি, তাহলে এডিসি কোনটা? দেখো এডিসি বলো, এই ট্রায়াঙ্গেলের কি রুলস এডিসি তে বলো? হ্যাঁ, না, আগে কে কার সঙ্গে সমান্তরাল সেটা বলো। এডিসির সাথে না, এডিসি তো হচ্ছে ত্রিভুজটার নাম, এডিসির বলো, এই যে এডিসি বলো, এইটা এই যে ডিসি আর এটা সমান্তরাল দুটো লাইন ভেতরে, তাহলে কি হবে বলো? এই যে ডিসি বা সিডি সমান্তরাল ইজি, তাহলে ডিসি সমান্তরাল যদি ইজি হয় তাহলে কি হবে বলো? বুদ্ধি করে বলো, ডিসি সমান্তরাল ইজি হলে থেলসের উপপাদ্য কাজে লাগানো যাবে তো। এই যে ট্রায়াঙ্গেলটা কেমন দেখতে, দেখো
এরকম দেখতে তো ট্রায়াঙ্গেল, এই যে এই পার্টটা এরকম দেখতে তো, তাহলে এই জায়গাটার নাম হচ্ছে ডিসি, আর এই জায়গাটার নাম হচ্ছে ইজি, আর এই জায়গাটার নাম হচ্ছে এ। তাহলে ডিসি সমান্তরাল ইজি, তো এখানে লিখেছি, তাহলে কি হয় বলো, ডিসি সমান্তরাল যদি ইজি হয়, হ্যাঁ বলো, হ্যাঁ এজি, এজি ই কেন, সমান্তরাল থেলসের উপপাদ্যটা কি, থেলসের উপপাদ্য কি কোনো কোণের উল্লেখ তিনি করেছেন না বাহুর উল্লেখ করেছে? তো বাহুটা বলো কার সঙ্গে কার অনুপাতটা হবে সেটাতে জিজ্ঞেস করছি। এই দেখো উল্টো করে দেখো, এটাকে কার সঙ্গে কার অনুপাত হবে? এজি বাই সিজি, ভালো করে দেখো, আবার এরকম না, ঠিক আছে, তোমার মতো সোজা করে দিচ্ছে ওই জিনিসটা বোঝার জন্য। সোজা করলে কেমন করে হবে, জিনিসটা এরকম করে দিলাম, আর এটা এডিট করা আছে সেরকম করে, এদিকে সূক্ষ্মকোণ আছে, এটা সিডিতে সূক্ষ্মকোণ আছে, হ্যাঁ না তোমার জন্য সোজা করে দিলাম জিনিসটা। এই যে এটা হচ্ছে এ, এটা হচ্ছে জি, এটা হচ্ছে সি। এবার বলো, এই হ্যাঁ বলো, হ্যাঁ এজি 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 বাই কি হবে, এজি বাই সিজি, এজি বাই সিজি ইকুয়াল টু এই বাই ডিই, তাই তো? হ্যাঁ, এজি বাই সিজি, ঠিক আছে, ইকুয়াল টু এই বাই ডিই, বুঝতে পারলে? হ্যাঁ, সমান্তরাল করা আছে তো, তাহলে সমান্তরাল হলে থেলসের উপপাদ্য কাজে লাগছে তো। আচ্ছা, এবার আরেকটা ত্রিভুজ নাও, সেটা হচ্ছে এসিবি। এই যে ত্রিভুজ এসিবি, বল এসিবি থেকে কি পাচ্ছ? আবার ত্রিভুজ এসিবি থেকে কি পাচ্ছ? এসিবি, এই যে হ্যাঁ এবি সমান্তরাল জি, একদম এবি সমান্তরাল জি, এই দেখো, এই দেখো এবি সমান্তরাল জি, বুঝতে পারছো? হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ সিএফ সমান্তরাল কেন, না না বাই 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 বলো, তাহলে কি হবে, সিজি, তাই তো? এইটা বাই এটা তো, তাই তো হচ্ছে সিজি বাই এজি, তাই তো? যে সিজি বাই এজি ইকুয়াল টু সিএফ বাই বিএফ, তাই তো? দেখ কি করবে, সিজি বাই এজি হলো তো, হ্যাঁ এটাই তো। আর এখানে কি আছে, এজি বাই সিজি আছে, দেখেছো? আর এটা সিজি বাই এজি আছে, দেখেছো? উল্টে নাও, প্রক্রিয়াটাকে কি বলে, বিপরীত প্রক্রিয়া, অল্টারনেন্ডো, তাই তো? অল্টারনেন্ডো না ইনভার্টেন্ডো, বিপরীত প্রক্রিয়া কি ইনভার্টেন্ডো বলে, উল্টে নাও, তাহলে হচ্ছে এজি বাই সিজি ইকুয়াল টু বিএফ বাই সিএফ হবে তো, হ্যাঁ উল্টে নিলে, তাই তো? যে সেখান থেকে কি লেখা যায়, এইটা ইকুয়াল টু এটা, আবার এইটা ইকুয়াল টু এটা, তাহলে এইটা মানে এই পার্টটা আর এটা তো ইকুয়াল হবে, কারণ দু জায়গাতে এজি বাই সিজি আছে। তাহলে বলো, তাহলে এই বাই ডিই ইকুয়াল টু বিএফ বাই সিএফ, এরকম আছে, ঠিক আছে? তাহলে তোমার এই ইজ টু ইডি, এই যে এই ইজ টু ইডি ইকুয়াল টু বিএফ ইজ টু সিএফ, হ্যাঁ ঠিক তো? হয়ে গেছে, আর কিছু করার নেই। এই দেখো ইজ টু দিয়ে দিলেই হবে তো, বাই মানে ইজ টু, তো বুঝতে পেরেছো? এসে গেছে, এই যে এই ইজ টু ডিই ইকুয়াল টু বিএফ ইজ টু এফসি, এফসি আর সিএফ এক, বুঝতে পারলে কেমন করে প্রুফ করা হলো? হ্যাঁ, এটাকে বিপরীত প্রক্রিয়া উল্টে দেওয়া হবে, ঠিক আছে? তাহলে আমি এখানে আমাকে দেখো, শোনো, একটা ব্যাপারটা বোঝার চেষ্টা করো।
যখনই তোমাকে কোনো একটা প্রয়োগ দেওয়া হবে তোমাকে তো সবার আগে বুঝতে হবে যে ওটা কোন উপপাদ্যের সঙ্গে সম্পর্কযুক্ত, এইটা তো সবার আগে বুঝতে হবে। কারণ স্পর্শক সংক্রান্ত উপপাদ্য তার আলাদা আলাদা সিস্টেম, ঠিক আছে, থেলসির উপপাদ্য তার আলাদা সিস্টেম, যা থাকবে পিথাগোরাসের উপপাদ্য তার আলাদা সিস্টেম, মধ্যমা সংক্রান্ত উপপাদ্য তার আলাদা সিস্টেম। তাহলে ছবিটা দেখে তোমাকে বুঝে যেতে হবে যে এখানে থেলসির উপপাদ্য কাজে লাগছে। কি করে বুঝবে? কারণ তোমার সমান্তরালের নিয়ম দেওয়া আছে, ঠিক আছে, সমান্তরাল, তাহলে এই বাহুটা সমান্তরাল, আবার এই বাহুটা সমান্তরাল, তাহলে থেলসির উপপাদ্য কাজে লাগছে। এবার থেলসির উপপাদ্যটা কি? যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে সমান অনুপাতে বিভক্ত করবে, আর যদি সমান অনুপাতে বিভক্ত করে তাহলে ওই বাহুটা ওই সরলরেখাটা ওই বাহুর সমান্তরাল হবে। দুটোই প্রুফ করে দেখিয়ে দিচ্ছি, একটা থেলসের উপপাদ্য, একটা থেলসের বিপরীত উপপাদ্য। বুঝতে পারলে ব্যাপারটা? আচ্ছা, এবার টেনেরটা দেখো। বড় দশটা বড় AB এবং BC এর উপর যথাক্রমে P এবং Q এমন দুটি বিন্দু নেওয়া হয়েছে যাতে AP PD সমান BQ 2C হয়। প্রমাণ করো যে PQ সমান্তরাল BC। আচ্ছা দেখেন, ABCD ট্রাপিজিয়াম প্রথমে অঙ্কন করো। ABCD, ঠিক আছে, ABCD ট্রাপিজিয়াম হলো ABCD। আচ্ছা, AD সমান্তরাল AB সমান্তরাল CD সেটা লেখা আছে, দিয়ে আবার এখানে ভেতরে করা হয়েছে PQ, তাই তো, P আর Q, যে AB বাহুকে P বিন্দুতে ছেদ করেছে, P এবং Q এমন দুটো বিন্দু যেন AP ইকুয়াল টু PD, AP ইকুয়াল টু মানে AP বাই PD, AP বাই PD, এই যে AP বাই PD, এটা তো থেলসের উপপাদ্য, AP বাই PD মানে এটা বাই এটা, তাই তো, AP বাই PD মানে ইকুয়াল টু বলো BQ বাই QC, তো তাই তো, এটা হচ্ছে থেলসের উপপাদ্য অনুসারে হচ্ছে, হ্যাঁ। আর এখানে তোমার AB সমান্তরাল CD, ঠিক আছে, বা PQ টা CD সমান্তরাল হবে, তাই তো, বিপরীত উপপাদ্য থেকে পাওয়া যায়, তাই তো। এই যে এইভাবে যদি করে মানে থেলসের উপপাদ্য অনুসারে যদি মানে সমানুপাতে বিভক্ত করে, তাহলে তো এই বাহুটা মানে PQটা কি হবে? CD সমান্তরাল হবে, তো তাই লিখে দিলাম PQ সমান্তরাল CD। এটা হচ্ছে থেলসের বিপরীত উপপাদ্য অনুসারে হচ্ছে, ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা? বিপরীত উপপাদ্য অনুসারে হচ্ছে এই বাহুটা সমান্তরাল এই বাহুটা, আর তার সঙ্গে এই AP বাই PD ইকুয়াল টু BQ বাই QC মানে থেলসের উপপাদ্য কাজে লাগছে, থেলসের উপপাদ্য প্রয়োগ হচ্ছে, আর এটা দিয়ে দেওয়া মানে এইটা সমান্তরাল এটা, তাই তো, বিপরীত উপপাদ্য থেকে পাওয়া যায়। আচ্ছা, হয়ে গেল। প্রমাণ করে যে PQ সমান্তরাল CD, এই যে PQ সমান্তরাল CD, আচ্ছা এটাই প্রুফ করতে দিয়েছে, PQ সমান্তরাল CD প্রুফ করতে হবে, মানে থেলসের বিপরীত উপপাদ্যটা থেকে প্রুফ করতে হবে, বুঝতে পারলে? তাহলে প্রুফটা কি করে করবে? তোমার তো ত্রিভুজ ছয়, এবার ভালো করে বসো। এখন উপরটা কেন এরকম করে বাড়িয়েছে দেখেছো? এরকম করে বলো তো কেন বাড়িয়েছে? ত্রিভুজ ছাড়া প্রমাণ করা যাবে না, সেটাই ও ধরা হয়েছে, ঠিক আছে, কারণ থেলসের উপপাদ্য তো ত্রিভুজটা অঙ্কন করতে হবে। আচ্ছা, এবার এখানে প্রদত্ত বলে লিখে নিতে হবে, লেখাগুলো ভালো করে দেখো। ABCD ট্রাপিজিয়ামের AB সমান্তরাল CD লিখতে হবে, P এবং Q বিন্দু দুটো যথাক্রমে AD এবং BC বাহুর উপর, P বিন্দুটা AD এবং Q বিন্দুটা BC বাহুর উপর এমন ভাবে অবস্থিত যাতে AP বাই PD ইকুয়াল টু BQ বাই QC হয়, তাই তো, থেলসের উপপাদ্য অনুসারে। হ্যাঁ, যাতে হ্যাঁ প্রমাণ করতে হবে PQ সমান্তরাল CD, ঠিক আছে। আচ্ছা, এবারে অঙ্কন যখন তুমি করবে, এবারে AB আর CD, এবার AB আর CD এর মধ্যে তুমি যখন ট্রাপিজিয়াম অঙ্কন করছো তখন বলো AB থেকে তো CD টা ছোট, এটা AB তো CD থেকে ছোট,
এই যে এই ট্রাপিজিয়াম কেমন হয়, ট্রাপিজিয়াম এরকম হয় তো, এই যে তাহলে এইটা তো এডি ছিল আর এটা তো সিডি ছিল, তাই তো। এবার এই বাহুটা ছোট হবে তো, দেখে তো বোঝা যাচ্ছে। যদি সমান হয়ে যেত তাহলে তো চতুর্ভুজ হয়ে যেত, তাই না। যদি সমান হয়ে গেলে তো চতুর্ভুজ হয়ে যাবে, সমান্তরাল হয়ে যাবে, মানে ইয়ে হয়ে যাবে, কি হয়ে যাবে, আয়তক্ষেত্র হয়ে যাবে সমান হলে। হ্যাঁ না না, তাহলে এই দুটো বাহুর মধ্যে ছোট বড় আছে তো, তাহলে এই বাহুটাই ছোট তো, তাহলে এবি সিডির থেকে ছোট। এবার অঙ্কন ভালো করে দেখো, যখন তুমি ছবিটা এমন ভাবে আঁকবে তোমাকে ধরে নিতে হবে যে এবি সিডির থেকে ছোট। এবারে এডি এবং বিসি বাহুকে বর্ধিত করা হলো। এডি, এই দেখো এডি আর বিসি বাহুকে বর্ধিত করা হলো, বর্ধিতাংশ ও বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। বুঝতে পারলে কি, এটা কিন্তু পুরোটাই একটা ত্রিভুজ ওডিসি, তাই তো। এটা এরকম করে ছবিটা আঁকা হয়েছে, যাই হোক এটা কিন্তু পুরোটাই একটা ত্রিভুজ, বুঝতে পারলে। ওই জন্য ছবিটা একবারই এরকম করে এখানে পেয়েছে, এরকম করে ছবিটা আঁকবে, এটা আবার এটা, তাহলে তোমার হয়ে যাবে যে তোমার এটা ও, এটা এবি, এটা পিকিউ আর এটা বিসি, বোঝা গেল। এবার ঠিক আছে ছবিটা বুঝতে পারলে। এই জায়গাটা এই যে এবি, এই যে এবিসিডি, তাহলে আমরা বলবো এবি এবিসিডি থেকে ছোট তো, এরকম সব এই ছবিটা অনুযায়ী ছোট তো ট্রাপিজিয়াম হচ্ছে। আচ্ছা এবার দেখো, তাহলে থেলসের উপপাদ্য থেকে আমরা কি পাই, প্রথমে তোমাকে ত্রিভুজ নিতে হবে ওডিসি, ঠিক আছে। ওডিসি নিতে হবে, ওডিসি। ওডিসি মানে কি, পুরো ত্রিভুজটা নিয়ে নিচ্ছ, দেখো ওডিসি, এই যে ত্রিভুজ ওডিসি মানে তুমি পুরো ত্রিভুজটা নিচ্ছ, ওডিসি নিয়ে নিলে, ঠিক আছে। আচ্ছা থেলসের উপপাদ্য অনুসারে কি হয় বলো, ওডিসি তে ভালো করে বোঝো। এই যে পুরো যে ত্রিভুজটা আছে ওডিসি তে কি হবে, হ্যাঁ বলো। এখান থেকে দুখানা জিনিস হবে, একটা হচ্ছে ধরো বুঝিয়ে দিচ্ছি, ধরো এই পার্টটা ও এ আর পিডি নিলাম, ঠিক আছে, বা ও এ আর ওডি নিলাম, ঠিক আছে। এখানে দু রকম ভাবে তুমি প্রুফ করতে পারো। এবার এখানে এরা নিচে তোমার ওর থেকে ও এ আর এডি নিচে, ঠিক আছে, ও এ আর এডি, তাহলে বলো ও এ আর এডি, ওই যেটা, হ্যাঁ এইটা নিচে দেখো, এদিকে দেখো, এ দেখো ও এ, এই জায়গাটা দেখেছো তো, আর এডি তুমি বাদ দাও যে জায়গাটা নেই, তাহলে ও এ আর আছে তো, মানে ধরো এরকম দেখতে লাগছে বলে, ছবিটা এঁকে দেখিয়ে দিচ্ছি, এটা ডিফিকাল্ট আছে। ও ডি সি, ঠিক আছে, আর ধরো এবি। এবার বলো, ধরো যে মাঝে যে পি কিউটা ছিল সেটা নেই, এবার বলো ও এ বাই এডি তো, হ্যাঁ ও এ বাই এডি, এই যে ও এ বাই এডি ইকুয়াল টু ও বি বাই বিসি তো, হ্যাঁ ও বি বাই বিসি, এটা হচ্ছে থেলসের উপপাদ্য অনুসারে, তাই তো। বুঝতে পারলে, এটা হলো, ঠিক আছে। ভালো করে দেখো, এবার এখানে পি কিউটা নেই, প্রথমে তোমাকে ধরে নিতে হবে পি কিউটা নেই, ঠিক আছে। আবার আরেকটা কি লিখতে পারবে যে এপি বাই পিডি, এই দেখো এপি বাই পিডি, ঠিক আছে। আচ্ছা এবারে এপি বাই পিডিটা কোন জায়গায়, দেখো এপি, আবার এখানটা এবার দেখো এই যে এপি মানে এপি বাই পিডি, বলো এটাকে আগে করে দেখবে, এপি বাই পিডি, দেখো এপি বাই পিডি ইকুয়াল টু কি হবে, এইটা দেখো, এটা এপি এটা পিডি, এটা বাই এটা ইকুয়াল টু কি, এই যে বিকিউ বাই কিউসি হবে তো, বিকিউ বাই কিউসি, এটা তো থেলসের উপপাদ্য অনুসারে হচ্ছে, হ্যাঁ এইটা বাই এইটা ইকুয়াল টু এটা বাই এটা, থেলসের উপপাদ্য অনুসারে। আচ্ছা আবার এই পার্টটা বাই এই পার্টটা ইকুয়াল টু এই পার্টটা বাই এই পার্টটা, ঠিক আছে, বুঝতে পারলে। আচ্ছা এটা দুটোই তাহলে থেলসের উপপাদ্য অনুসারে হচ্ছে। এবার তোমাকে কি প্রুফ করতে হবে, তোমাকে প্রুফ করতে হচ্ছে পি কিউ সমান্তরাল সিডি, এইটা এটার সঙ্গে সমান্তরাল। ব্যাপারটা যে তুমি বুঝতে পারছো, কিন্তু তোমাকে ভালো করে জিনিসটাকে বুদ্ধি করে করতে হবে, তাহলে ওদের মধ্যে রিলেশন কি, ঠিক আছে। এবার দেখো, এবার পিডি আর পিডি বাই এপি, ঠিক আছে, তাহলে পিডি, এবার এটাকে যদি তুমি ভালো করে আবার বোঝো যে এটাকে তুমি যদি উল্টে দাও যে পিডি বাই এপি করো ইকুয়াল টু কিউসি বাই বিকিউ তো,
বিপরীত প্রক্রিয়া করলে হ্যাঁ এই যে এটাকে উল্টে দিলে, ঠিক আছে? তাহলে পিডি বাই এপি। আচ্ছা এবারে ভালো করে বোঝো যে তুমি যদি এদের সঙ্গে এক করে যোগ করে দাও তাহলে কি পিডি প্লাস এপি হয়ে যাবে তো? তাহলে পিডি আর এপি যোগ করলে কি হবে? এডি হয়ে যাবে তো? এই দেখো ভালো করে বোঝো, এই যে পিডি প্লাস এপি যদি আমি যোগ করি, এই যে পিডি আর এপি যোগ করলে আমি কি পাবো? এডি পাবো তো? এই যে পুরো এ থেকে ডি পাবো তো, হ্যাঁ? আবার ওইদিকে তোমার বলো বিকিউ প্লাস কিউসি যদি আমি যোগ করে দিলে কি পাবো? বিসি পাবো, ঠিক আছে? বুঝতে পারলে? আচ্ছা তাহলে এবার যোগ করবে কি করে? এক করে এবারে বলো, এবার পিডি প্লাস এপি করবে কি করে? এইখানে আসতে হবে তো করে, তাহলে এক করে যোগ করে দাও, পিডি বাই এপি প্লাস 1 ইকুয়াল টু কিউসি প্লাস বিকিউ প্লাস 1, ঠিক আছে? প্লাস 1 নিলে কি হয় বলো? এই যে এখানে হচ্ছে এপি হচ্ছে লসাগু আর উপরে থাকবে পিডি প্লাস এপি, মানে শুধু যোগ প্রক্রিয়া করছি, তাই তো? হ্যাঁ, কিউসি প্লাস বিকিউ ইকুয়াল টু বাই বিকিউ। আচ্ছা তাহলে পিডি প্লাস এপি কত হচ্ছে? এডি, এডি বাই এপি ইকুয়াল টু বিসি বাই বিকিউ, তাই তো? তাহলে বলো এডি বাই, তাহলে কি হচ্ছে বলো? এডি বাই এপি, এই যে এডি, ঠিক আছে? এই যে এডি পুরোটা এডি হয়ে গেল তো, বাই এপি ইকুয়াল টু বিকিউ বাই কিউসি। তাহলে এরকম যখন হবে তখন এদের মধ্যে একটা সমান্তরাল সরলরেখা থাকবে। তাহলে এবার তুমি কিন্তু এখান থেকে এবার দেখো এদিকে দেখো ভালো করে লাইনটা বোঝো যে এডি বাই এপি, এই যে এডি মানে পুরোটা বাই এপি মানে পুরো লাইনটা বাই এই পার্টটা, আবার এই পুরো লাইনটা মানে বিসি বাই এই পার্টটা, এটা কখন হবে? ঠিক আছে, মানে এই অনুপাতে কখন ভাগ করবে? এই অনুপাতে তুমি একটা সমান্তরাল সরলরেখা পাবে। এখানে তোমার দুখানা সমান্তরাল সরলরেখা আছে, একটা এবি আছে, একটা পিকিউ আছে, ঠিক আছে? এবার দুটোকেই তোমাকে আলাদা করে দেখাতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এবার তাহলে কি হলো? এডি বাই এপি, ঠিক আছে? তাহলে দেখো এডি বাই এপি ইকুয়াল টু বিসি বাই বিকিউ হলো। এবারে তুমি প্রথম যেটা ধরেছিলে, ঠিক আছে? প্রথম যেটা ধরেছিলে যে এক নম্বরটা যেটা ধরেছিলে, এক নম্বর মানে তোমার হচ্ছে এইটা, এই যে সেলসিয়াস উপপাদ্য অনুসারে যেটা এক নম্বর ধরেছিল, এই যে এই লাইনটা হচ্ছে তোমার এক নম্বর, ঠিক আছে? হ্যাঁ, আর এই লাইনটা হচ্ছে তোমার 2 নম্বর, বুঝতে পারলে? আচ্ছা এবার ভালো করে বোঝো, তোমাকে কি করতে হবে? তোমাকে এটা দেখাতে হবে তো যে পিকিউ মানে পিকিউ সমান্তরাল সিডি, তো বলো পিকিউ সমান্তরাল সিডি কখন হয়? সবার আগে বলো তো। এই লাইনটার আগের লাইনটা আমরা যদি এরকম একটা লাইন বানাতে পারি, এবার ভালো করে বুদ্ধি করে দেখো তো, পিকিউ সমান্তরাল সিডি প্রুফ করতে বলেছে তো, কখন হয়? যদি আমি এরকম লিখতে পারি যে ওপি বাই পিডি ইকুয়াল টু ও কিউ বাই কিউসি, এরকম যদি দেখাতে পারি, হ্যাঁ? এই যে এইটা বাই এইটা ওপি বাই পিডি, হ্যাঁ, ইকুয়াল টু ও কিউ বাই কিউসি, তাই তো পি কিউটা সমান্তরাল হয়ে যেতে হবে, এটা লেখা যায়, হ্যাঁ না? এই যে এটাও তো একটা সেলসিয়াস উপপাদ্য, এই যে পুরো ট্রায়াঙ্গেল ও ডিসি নিয়ে নাও, ওডিসি, এই যে ত্রিভুজ ওডিসি থেকে, এই যে ত্রিভুজ ওডিসি, এই যে ওডিসি, এখান থেকে যদি ওপি বাই পিডি ইকুয়াল টু ও কিউ বাই কিউসি, এটা যদি আমরা দেখিয়ে দিতে পারি তাহলে তো এটাকে লিখতে পারবো সমান্তরাল, কারণ এই সমানুপাতে ভাগ করলেই তো সমান্তরাল হবে, মানে সমানুপাতে করলেই তো সমান্তরাল হয় থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী। তাই আমাদের এইরকম একটা লাইন আনতে হবে, তবেই তুমি সেখান থেকে লিখতে পারো যে পিকিউ সমান্তরাল সিডি হবে, ঠিক আছে? বুঝতে পারলে ব্যাপারটা? যে ত্রিভুজ ওডিসি মানে ওডিসি ত্রিভুজের ডিসি বাহুর সমান্তরাল রেখা পিকিউ,
ওডি এবং ওসি বাহুকে সমানুপাতে বিভক্ত করছে। আর যদি সমানুপাতে বিভক্ত করে তাহলে থেলসের বিপরীত উপপাদ্য অনুযায়ী ওটা সমান্তরাল সরলরেখা হবে। দেখো বুঝতে পারলে কি বললাম, ভালো করে শোনো। এদিকে দেখো, এই যে লাইনটা, এরকম একটা লাইন তোমাকে আনতে হবে, ঠিক আছে? কারণ আমরা দেখেছি তো এই লাইনটা থেকে আমরা, এই লাইনটা তুমি পেয়ে যাবে, মানে এইটা থেকেই তুমি পাবে হচ্ছে এই যে PQ সমান্তরাল CD পাবে, ঠিক আছে? যেটা তোমাকে প্রুফ করতে হবে। তার কারণ হচ্ছে ওডিসি ত্রিভুজের ওডি এবং ওসি বাহুকে যদি কোন সরলরেখা এমন ভাবে বিভক্ত করে যাতে এইটা হয়, মানে OP বাই OPD ইকুয়াল টু OQ বাই QC এরকম হয়, তাহলে ওই সরলরেখা CD বাহু মানে তৃতীয় বাহুর সমান্তরাল হবে, যেটা তোমাকে প্রুফ করতে দিয়েছে। তাহলে এরকম একটা লাইন আসবে, ঠিক আছে? এরকম একটা, আচ্ছা আবার এরকম লাইন আসতে পারে, যে ধরো এরকম একটা লাইন আসলো, হয় এরকম আসবে, আবার আরেকটা কি আসতে পারে, যে পুরো যে ত্রিভুজটা নিচ্ছ, ঠিক আছে, সে পুরো ত্রিভুজটা ধরো ওডি বাই এপি, এটাও কিন্তু হবে। এই যে ওডি ধরো এরকম আছে যে ওডি বাই এপি, বোঝো ভালো করে, এই যে এ দেখো ওডি মানে পুরো বাহুটা, বাই এপি না, পুরো বাহুটার নাম হচ্ছে ওডি, তো হ্যাঁ ওডি বাই, ঠিক আছে? যদি যদি ওডি বাই ওপি করো, ঠিক আছে, ওডি বাই ওপি, হ্যাঁ, আর যদি ওসি বলো, ওসি বাই কি হবে, ওকিউ, তাহলেও কিন্তু এটা প্রুফ করা যাবে, ঠিক আছে? সেখান থেকেও কিন্তু এটা আনা যাবে। তাহলে এরকম একটা জিনিস আসবে, তাই তো, ব্যাক ক্যালকুলেশন অনুযায়ী। হ্যাঁ, এটা কেন দেখাচ্ছি তোমাকে, তার কারণ তোমাকে তো প্রমাণ অনুযায়ী করতে হবে। তাহলে এই দুটোর মধ্যে রিলেশন কি? হ্যাঁ, এই দুটো থেকে ওটা আনবে কি করে? এই যে এরকম একটা লাইন তোমার আসতে হবে, বুঝতে পারলে? তবেই তো তুমি থেলসের একটা উপপাদ্য থেকে তো আরেকটা উপপাদ্য আসবে। তাহলে একটা উপপাদ্যের যে প্রুফটা বা একটা উপপাদ্য থেকে আমি যে অনুসিদ্ধান্তটা পেয়েছি সেটা তো বার করতে হবে। তাহলে তো তুমি দেখাতে পারবে যে এটা যদি হয় তাহলে এটা হবে, এটা হলে এটা হবে, এটা হলেও এটা হবে। এবার দেখো তাহলে কি করবে। এবার তুমি যদি এখানে 1/2 করে পাও, 1/2 করে দাও। 1 নম্বর তোমার OA বাই AD ছিল, 1 নম্বর তোমার OA বাই AD ছিল। দেখো 1 নম্বরটা তাহলে দেখো, এবার দেখো 1/2 দেখো OA বাই OD, ঠিক আছে, ইনটু AD বাই AP, AD বাই AP করছে 1/2, এখানে করে দিলে সুবিধা হবে। AD বাই AP, OA বাই AD, OA বাই AD, ওয়েট, OA বাই AD ছিল, যেটা কাটাকুটিটা হচ্ছে না, সেটাই হচ্ছে, ভুল লিখেছি। OA বাই AD, ভুল লিখবে না, OA বাই AD, ঠিক আছে? এটা হয়ে গেল। আচ্ছা, এবারে এখানে তাহলে কি হবে, ওদিকে কি আছে, OB বাই BC আছে। এই যে OB মানে এই যে OB বাই BC, ঠিক আছে, OB বাই BC ইনটু কি হচ্ছে, BC বাই BQ আসছে। দিয়ে এবার লাইনটা কেমন আসছে, AD কেটে গেল, দেখেছো? তাহলে OA বাই AP হলো তো, ইকুয়াল টু OB বাই BQ হলো। দেখো OA বাই AP আসছে, বলো OA বাই AP, এইটা বাই এইটা, ঠিক আছে? আচ্ছা, OA বাই AP এলো এখানে, ঠিক আছে, আর এখানে OB বাই BQ হলো তো। তাহলে এটা কখন হয়, এবার দেখো তাহলে এরকম কি, এই লাইনটা অনুযায়ী কি হয় বলো। এবারে জিনিসটাকে সাজাও, দেখো বলো এই লাইনটা কি লেখা আছে, OA বাই AP লেখা আছে তো। আচ্ছা, এটা OA আর P এরকম হবে, আর ওটা এর জায়গায় কি আছে, B আছে, B আর এদিকে Q এরকম আছে তো, এরকম হয়ে গেল। তাহলে এই যে সম্পর্কটা বার করলাম, এটা থেকে লেখা এরকম আঁকা যায় তো, হ্যাঁ, যে OA বাই AP, এই যে OA বাই AP ইকুয়াল টু OB বাই BQ, এটা থেকে এটা আঁকলাম, কিন্তু আঁকা যায় তো। তাহলে এরকম যদি হয় তাহলে কি হবে, AB সমান্তরাল PQ হবে তো, হ্যাঁ, এটা সমান্তরাল হবে তো, ঠিক আছে?
আবার ওখানে তোমার অঙ্কে দেওয়া ছিল তো যে এবি সমান্তরাল, বলো এবি সমান্তরাল সিডি দেওয়া আছে তো, হ্যাঁ তাহলে এটা এবি সমান্তরাল পিকিউ, এবি সমান্তরাল সিডি, তাহলে তো হয়ে গেল যে পিকিউ সমান্তরাল সিডি করা যেত। এবি যদি পিকিউ সমান্তরাল হয়, আবার এবি দেখো এবি পিকিউ সমান্তরাল, আবার এবি সিডি এর সমান্তরাল, তাহলে তো পিকিউ সিডি সমান্তরাল, এই যে তাই তো হলো, বুঝতে পারলে কনসেপ্টটা? তাহলে এটা এরকম জায়গা থেকে এলো যে ওএ বাই এপি, যে ওএ বাই এপি, ঠিক আছে। এবার এইরকম ভাবে তোমাকে ব্যাপারটাকে ভালো করে বুঝতে হবে, বুঝতে পারলে? তুমি গুণ করে আইদার এটা আনতে হবে, এটা আনতে পারো, বা এটা আনতে পারো, বা এটা আনতে পারো, তিনটে জায়গা থেকে এরকম করা যাবে, ঠিক আছে। এই দুটো জায়গা থেকে ডাইরেক্ট এটা চলে আসবে। আর এই জায়গা থেকে কিরকম করা এলো যে প্রথমে এবি সমান্তরাল পিকিউ এলো, ঠিক আছে। তারপর এবি সমান্তরাল সিডি তোমার অঙ্কের মধ্যে দেওয়া ছিল। এবার এবিটা যদি পিকিউ সমান্তরাল হয়, আবার সিডি এর সমান্তরাল হয়, তাহলে তো পিকিউ সমান্তরাল সিডি, যেটা তোমাকে প্রমাণ করতে দিয়েছে, বুঝতে পারলে? এই দুটো এই সম্পর্কটা যদি গুণ করে এরকম আনতে পারো, তাহলে ডিরেক্টলি চলে আসবে। আর যদি গুণ করে এটা আনো, তাহলে এখান থেকে এরকম আসবে, বুঝতে পারলে? যে কেটে এটা এবার এখন তোমাকে আগেই বললাম যে তুমি সমান্তরাল তখনই প্রুফ করতে পারবে যদি এরকম একটা জিনিস আনো, তবেই তো আমরা সমান্তরালটা প্রুফ করি। কারণ এটা হচ্ছে থেলসের একটা উপপাদ্যের অনুসিদ্ধান্ত, আর যে সমান্তরালটা তুমি প্রুফ করবে সেটা হচ্ছে থেলসের বিপরীত উপপাদ্যের অনুসিদ্ধান্ত। তাহলে একটা অনুসিদ্ধান্ত থেকে আরেকটা অনুসিদ্ধান্ত আসবে, ঠিক আছে, বুঝতে পারলে? এগারোটা দেখো, স্কুল আছে নাকি আজকে? ও স্কুল তো এখন তুমি বলে যে একদিন যাও তোমরা? অঙ্কের, হ্যাঁ অঙ্কের প্রজেক্টের কেসটা কি হলো? অঙ্কের প্রজেক্টের আচ্ছা এটা বুঝতে পেরেছো তো? তাহলে দেখে নেবে কোনো জায়গায় কনফিউশন হলে, ঠিক আছে। পুরো ব্যাপারটা খুব দেখো, শোনো, উপপাদ্য প্রয়োগ এগুলো না জিনিসটা বুদ্ধি করে বানাতে হবে, যে তোমার এই দুটো জায়গা থেকে ডিরেক্টলি এটা চলে আসবে। কেমন করে আসবে সেটা দেখে দিলাম। আর এটা থেকে কি করে আসছে? ইনডিরেক্টলি আসছে। আর কারণ এইটা দুটো সম্পর্কের মধ্যে একটা ওখানে দেওয়া আছে, বুঝতে পারলে? কথা হচ্ছে ত্রিভুজটা একে না তুমি সব বার করে নেবে, কি কি কোনটা কার সঙ্গে রিলেটেড, ঠিক আছে। রাফ করে বার করে দেখে নেবে, নিজেই তুমি বুঝতে পেরে যাবে যে কোনটা কি কি করতে হবে। হ্যাঁ বলো, প্রজেক্টটা কি ব্যাপার হলো? ওইটা মডেলগুলো বানানো হয়ে গেল, মানে যেটা বানাতে বলেছিল শঙ্কু আর এটা গোলক, হ্যাঁ গোলকের শঙ্কু। কিন্তু ওই যেটা অঙ্কটা করতে বলেছে ওটা আমি জিজ্ঞেস করবো যে যেই জিনিসটা বানিয়েছে ওইটার মাপ নিয়ে করতে হবে না কি করতে হবে? যে জিনিসটার মাপ দিয়েছে ওটা তো তোমাকে মাপে বানাতে হবে, তুমি তো যা খুশি মতো করে বানাতে পারবে না। মাপ নিলে তো অঙ্কটা তো করতেই হবে, মাপ অনুযায়ী তো আয়তন, সমগ্রতলের ক্ষেত্রফল হয়,
তাই না? মাপ অনুযায়ী। এবার তুমি কি মাপ নিয়ে বানিয়েছো না বানানোর পর মাপ নিয়েছো? দুটো জিনিস কিন্তু আলাদা। বানানোর পর মাপ নিয়েছো, সে মাপ নেওয়া হয়ে গেছে? হ্যাঁ, তাহলে সেটা স্কুলে জিজ্ঞেস করবে। মাপ নেওয়ার পর বানানো আর বানানোর পর মাপ নেওয়া দুটো আলাদা। মাপ নেওয়ার তাহলে তুমি মাপ নিয়ে নাও। মাপ তুমি কি দুজনে কি আলাদা সমান মাপ নিয়েছো তো, না তুমি আলাদা মাপ নিয়েছো? যদি আলাদা মাপ নিয়ে থাকো তাহলে সেটা বলবে, তাহলে আলাদা আলাদা ভ্যালু বেরোবে, বোঝা গেল? সেটা আমি অঙ্কটা করে দেবো, মাপগুলো বলবে, বুঝলে? সমান মাপ নিয়েছো? হ্যাঁ, তাহলে একটা অঙ্কের মধ্যে হয়ে যাবে না, দুটো করতে হবে, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? মাপগুলো বলবো পরের দিনে এসে। দেখো 11টা দেখো, মাপটা পরের দিন বলবে, নালে কিন্তু নালে নিজেরা পারবে কি গন্ডগোল হয়ে যাবে। মাপটা এসে বলবে, যার যেরকম মাপ নিয়েছো সে অনুযায়ী বলবে। আমি কিন্তু মাপ অনুযায়ী অঙ্ক করবো, আমি আমার মডেল দেখার ইচ্ছা নেই, মানে মডেল দেখে লাভ নেই, তোমরা মাপ নিয়ে আমাকে বলবে। হ্যাঁ, গোলকের কি লাগবে বলো তো? গোলকের একটা জিনিসই লাগবে, বলো গোলকের কি লাগবে? ব্যাসার্ধ লাগলেই হয়ে যাবে, ঠিক আছে? গোলকের ব্যাসার্ধ লাগবে, সিম্পল ব্যাপার। যদি ব্যাস বানাও তাহলে তাকে 2 দিয়ে ভাগ করে বাকিটা করে নিতে পারবো। গোলক হলে ব্যাসার্ধ আর ব্যাস মানে যে কোনো একটা লাগবে। আচ্ছা, শঙ্কু আছে তো, শঙ্কুর কি লাগবে জানো তো? হ্যাঁ, উচ্চ ক্ষেত্রফল তো বার করবো, শঙ্কুর ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে? শঙ্কুটা কেমন? শঙ্কু যেরকম দেখতে না, এই যে, হ্যাঁ এই যে এরকম লাগবে, ঠিক আছে? শোনো, এই উচ্চতা হচ্ছে h আর ব্যাসার্ধ আর এই দুটোর মান লাগবে, কারণ বাকি যে তির্যক উচ্চতাটা বার করে নিতে পারবো, বোঝা গেল? মিনিমাম এই দুটো লাগবে। হ্যাঁ, h আর r, ঠিক আছে? উচ্চতা লাগবে আর এদিকে তোমার ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে? আর যদি তির্যক উচ্চতা বার করে নিয়ে আসো, ধরো তুমি তির্যক উচ্চতাটা মেপে নিয়ে এলে, তাহলে সেখান থেকে উচ্চতা পেয়ে যাবো। মোট কথা আইদার উচ্চতা বা তির্যক উচ্চতা, ব্যাসার্ধ লাগবে, ব্যাসার্ধ ছাড়া কোনো ব্যাপার হবে না। ব্যাসার্ধ মানে তোমার আইদার এইচ আর কমা বা আর কমা এল লাগবে, ঠিক আছে? এখানে বোঝা গেল? আর গোলকে শুধু আর লাগবে, মানে শুধু ব্যাসার্ধ লাগবে, ঠিক আছে? এই মাপগুলো নিয়ে চলে আসবে, ঠিক আছে? ঢুকলো মাথা? এবার দেখো 11টা পড়ো। ত্রিভুজ ABC সমকোণী ত্রিভুজের A শীর্ষবিন্দুকে অতিভুজ BC এর উপর AB লম্ব টানা হয়েছে। যদি AB = AC সমান 5:4 হয়, তাহলে BD = CD এর মান কত? তাহলে এরকম লম্ব টানা হচ্ছে, ঠিক আছে? তাহলে কি বলছে? ABC সমকোণী ত্রিভুজের A শীর্ষবিন্দু, এই যে A শীর্ষবিন্দু থেকে অতিভুজ, সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে, ঠিক আছে? এই যে এটা সমকোণ, এর বিপরীত বাহুকে অতিভুজ বলে। A বিন্দু থেকে BC অতিভুজের উপরে AD লম্ব টানা হয়েছে, তাহলে এটা কি হচ্ছে? AD লম্ব BC, ঠিক আছে? লম্ব টানা হয়েছে। এবারে AB = AC, ঠিক আছে? দেখো AB by AC, AB by AC, AB by AC equal to 5:4 হয়, তাই তো? 5:4, ঠিক আছে? তার মানে এখানে তোমার বুঝতে হবে যে AB টা AC এর থেকে বড়, বড় বলে বড় ধ্রুবক দিয়েছে, বুঝতে পেরেছো? 5:4 আছে, ঠিক আছে? হ্যাঁ, এটা 5, এটা 5 মানে 5 সেন্টিমিটার না, এদের অনুপাতটা 5 আর 4, 10 আর 12 হতে পারে, মানে 10 আর 8ও হতে পারে, ঠিক আছে? 12 আর মানে 15 আর 12 হতে পারে, কিন্তু ভাগ করলে 5/4 আসবে। এই 5/4 আসার মানে কি? যে ABটা AC এর থেকে বড়, এই যে ABটা AC এর থেকে বড়, ঠিক আছে? আচ্ছা, তাহলে BD = CD, ঠিক আছে? BD = CD, দেখো BD = CD মানে BD by CD, এই যে এইটা বাই এটা বার করতে দিয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার তোমাকে কি এখানে করতে হবে?
যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশকোণী। কেন সদৃশকোণী? তার কারণ কি করে তুমি প্রুফ করতে পারবে? এটাকে তুমি এই যে এইটাও 90 ডিগ্রি আবার এটাও 90 ডিগ্রি, ঠিক আছে? বুঝতে পারলে? এবার এই দুটোই হচ্ছে সমকোণী ত্রিভুজ, তাই তো? হ্যাঁ, সমকোণী ত্রিভুজ দুটোর নাম কি তাহলে? ABD। তাহলে ত্রিভুজ ABD, এই যে ABD, ঠিক আছে? আর ত্রিভুজ ACD, হ্যাঁ, ও ত্রিভুজ ACD, ঠিক আছে? এটা হচ্ছে সদৃশকোণী। তাহলে বুঝতে পারলে? ঠিক আছে, তাহলে এরা সদৃশকোণী। এবারে কি হচ্ছে? তাহলে AB বাই AC, দেখো এবার হচ্ছে এবার ABD থেকে কি পাচ্ছি? যে AB বাই AC, এবারে AB বাই AC এটা 5/4 আছে, ঠিক আছে? আর তাহলে এবার এখানে কি ত্রিভুজ ABD আর ACD, হ্যাঁ, তাহলে AB বাই AC, ঠিক আছে? সদৃশকোণী হলে কি হয়? যে AB, বোঝো ভালো করে, এই ABD ত্রিভুজের বাহুগুলো কি কি? একটা হচ্ছে AB, এই যে ABD, একটা হচ্ছে BD, আর একটা হচ্ছে কি AD, তাই তো? হ্যাঁ, আর ACD এর বাহুগুলো কি কি? একটা AC, ঠিক আছে, একটা হচ্ছে CD, আর একটা হচ্ছে AD, তাই তো? হ্যাঁ, এবার AD ইকুয়াল টু AD কমন, বোঝা গেল? হ্যাঁ, AD বাহুটা দুজনেই ব্যবহার করছে, তাই ওটাকে ধরবো না। AD বাহুটাকে তো দুটো ত্রিভুজই ব্যবহার করছে, ভালো করে দেখো যে AD, এটা যে এই ত্রিভুজের একটা বাহুতে AD, আবার এই ত্রিভুজের একটা বাহুতে AD, তাহলে AD বাহুটাকে দুটো ত্রিভুজ ব্যবহার করছে, ওটা বাদ গেল। আচ্ছা, এখানে তোমাকে কি বার করতে বলেছে? BD বাই CD বার করতে বলেছে তো, ঠিক আছে? বার করতে বলেছে তো, ব্যাস, তাহলে ধরার মধ্যে এটাই ধরতে হবে। তাহলে AB আর AC, এটা তো তাহলে AB হচ্ছে ABD এর একটা বাহু, আর AC হচ্ছে ACD এর একটা বাহু। তাহলে AB বাই AC তোমার অনুপাত আছে তো? হ্যাঁ, এই যে তোমাকে AB বাই AC তোমাকে দিয়ে দিয়েছে, ঠিক আছে? সদৃশকোণী মানে 5/4 অনুপাত্র তোমার দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে AB বাই AC মানে তোমার ইকুয়াল টু কি হচ্ছে? AD বাই CD, ঠিক আছে? এই যে AD বাই CD, এই যে AD বাই CD, ঠিক আছে? এ দেখো এইটা ইজ টু এটা, ঠিক আছে? হ্যাঁ, ইকুয়াল টু এটা ইজ টু এটা, AD বাই CD। এবার এটা সদৃশকোণের অনুপাত অনুযায়ী হচ্ছে, বা তুমি এটা করতে পারো, তোমার একটা জিনিস করতে পারো, BD বাই AD করতে পারো, BD বাই AD, ঠিক আছে? এরকম করে অনুপাতগুলো হচ্ছে, দেখিয়ে দিচ্ছি কেমন করে হচ্ছে। AB বাই AC ইকুয়াল টু তোমার হচ্ছে এবারে AD বাই CD হচ্ছে, এই যে, ঠিক আছে? AD বাই CD ইকুয়াল টু 5/4 হবে, কারণ এই অনুপাতগুলো সমান হবে, ঠিক আছে? মানে দেখো ভালো করে দেখো এবারে AB বাই AC, আচ্ছা ভালো করে দেখো, ত্রিভুজ দেখতে পাচ্ছ? এই যে এই ত্রিভুজটা, এই ত্রিভুজটা, এই বাহুটা নিচ্ছ, মানে উপরের বাহুটা নিচ্ছ, আর এরও উপরের বাহুটা নিচ্ছ সাইডে, ঠিক আছে? হ্যাঁ, এই যে এরকম তো ত্রিভুজটা দেখতে, হ্যাঁ, আচ্ছা, আর এখানেও এরকম ত্রিভুজটা দেখতে, ঠিক আছে? তুমি এইটা নিয়েছো, মানে এটা 90 ডিগ্রি আর এদিকে এটা 90 ডিগ্রি, ঠিক আছে? তুমি এইটা আর এটা নিয়েছো, হ্যাঁ, মানে তুমি সোজা কথা দুটো অতিভুজ নিয়েছো, খুব সিম্পল, আমার ভালো করে বোঝো, তাই তো? এটা 90 ডিগ্রি বিপরীত বাহুটা নিয়েছি তো, এই যে এটা 90 ডিগ্রি কোণ, তো এই 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে তো, হ্যাঁ? AB নিলাম। আচ্ছা, এটা 90 ডিগ্রি কোণ, তো 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে AC বলে তো, AC নিলাম, ঠিক আছে? আচ্ছা, এবারে AD বাই CD, ঠিক আছে? এই যে আর ইকুয়াল টু, এই যে এই দুটো অনুপাত তোমার দেওয়া আছে 5/4, ঠিক আছে? আচ্ছা, কারণ দুটোই, এবার দেখো ভালো করে বোঝো। এবার এখন প্রশ্ন হচ্ছে কেন সদৃশকোণী? শোনো, তোমার দু ক্ষেত্রেই তোমার 90 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, ঠিক আছে? তাই কোণগুলো সদৃশ। এবারে তোমাকে কি অনুপাত দিতে হবে? AD বাই CD। তাহলে AD হচ্ছে এটা, আর এটা হচ্ছে CD, এই যে AD বাই CD, ঠিক আছে? এই যে এইটা হচ্ছে লম্বটা, আর এটা ধরো ভূমিটা, তাই তো? AD বাই CD, ঠিক আছে? এই যে AD বাই CD, ঠিক আছে? হয়ে গেল। AD হচ্ছে এই ত্রিভুজটা, আর CD হচ্ছে এই ত্রিভুজটা, ঠিক আছে?
আর কি পড়ে থাকছে, আর তোমার পড়ে থাকছে হচ্ছে বিডি বাই এডি। ঠিক আছে, এই যে তোমার বিডি বাই এডি পড়ে থাকছে, বিডি বাই এডি। এই যে বিডি কোনটা বলো, বিডি বাই এডি। এই যে ভালো করে বোঝো, প্রথমে আমি কি করলাম, প্রথমে দুটো অতিভুজ নিলাম, সেই অতিভুজ দুটো অনুপাত বার করেছে তো, এই কোণটার বিপরীত বাহু তো এসি, আর এই কোণের বিপরীত বাহু তো এবি। সমকোণী ত্রিভুজে সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ বলে। দুটো অতিভুজের অনুপাত দেওয়া আছে, তাহলে এই অনুপাত অনুযায়ী এবারে অতিভুজের অনুপাত অনুযায়ী বাকি অনুপাতগুলো হবে। সেটা কেমন ভাবে হবে, এবারে এই সাধারণ বাহুটাকে নাও এডি বাই সিডি নয়, সিডি মানে এটার ভূমিটা ধরো। ঠিক আছে, এই যে এটা ভূমিটা, এডি বাই সিডি করলাম। আবার এটার ভূমিটা হচ্ছে বিডি, বিডি বাই এডি করলাম, এই যে ভূমিটা বাই এটা। ঠিক আছে, আচ্ছা এবার এই জায়গাটা কেন করলাম, তার কারণ তোমাকে বার করতে দিয়েছে কি, তোমাকে বিডি বাই সিডি বার করতে দিয়েছে তো, এই যে বিডি বাই সিডি বার করতে দিয়েছে তো, দিয়ে এবার এটাকে তোমাকে গুণ করতে হবে। তাহলে আমি যদি এডি বাই সিডি, ঠিক আছে, ইনটু বিডি বাই এডি করে পাই, ঠিক আছে, তাহলে কি হবে, এবার এটা ইকুয়াল টু তোমার 5:4 তো, হ্যাঁ, তাহলে 5/4, আর হ্যাঁ ঠিকই আছে, 5/4 আর 5/4 গুণ করছে, এই যে এবার ভালো করে বোঝো যে এটা 5/4 তো, ইনটু 5/4। আচ্ছা এবারে আমার কি হচ্ছে, এডি এডি কেটে যাচ্ছে, তাহলে ওপরে বিডি আসছে আর ওপরে সিডি আসছে, তাই তো, নিচে সিডি আসছে। তাহলে অনুপাত কত হবে, 25/16। এই যে 5×5 = 25, 4×4 = 16। দেখো ব্যাপারটা বুঝতে পারলে যে কি হলো, ব্যাপারটা যে জিনিসটা খুব ছোট, কনসেপ্টটা হচ্ছে প্রথমে অতিভুজের অনুপাত দেওয়া ছিল। ঠিক আছে, অতিভুজের অনুপাত, এবার অতিভুজ বাদ দিয়ে বাকি দুটো বাহু ধরবো। তাহলে অতিভুজ বাদ দিয়ে বাকি দুটো বাহু কি, যে এডিটা, এই এবিডি থেকে এডিটা নিলে, ঠিক আছে, এডির সঙ্গে তুমি কি করেছো, সিডি করেছো, দেখেছো, এটার সঙ্গে এটা করেছো, দিয়ে তারপরে আবার কি করেছো, বিডির সঙ্গে এডি করেছো, এই যে বিডির সঙ্গে এডি করেছো, ঠিক আছে, এটার সঙ্গে এটা করেছো, এটার সঙ্গে এটা করেছো, বুঝলে, আর এটা দেওয়া ছিল, ঢুকলো মাথায়। এবারে কনসেপ্টটা দেখো, তাই করেছো, এই যে এডি বাই সিডি করেছো, দেখেছো, এরপরে কি হবে, বিডি বাই এডি হবে। ঠিক আছে, এখন যদি প্রশ্ন করো যে বিডি বাই এডিটা কেন করলাম, এডিটাকে যদি আমি নিচে না পাঠাই তাহলে গুণ করে কাটবো কি করে, আর আমাকে তো গুণ করে কাটলেই তো আমার, দেখো আমার ওপরে কি লাগবে, বিডি বাই সিডি বার করতে দিয়েছে তো, তাহলে সিডি তো নিচে থাকবে, সিডি নিচে থাকবে তো, এই তোমার অঙ্কে কি করতে দিচ্ছে, তোমাকে মানে কি বার করতে দিচ্ছে, বিডি বাই সিডি বার করতে দিয়েছে তো। এবার ভালো করে বোঝো, সিডি নিচে থাকবে তো, তাহলে সিডি নিচে থাকে মানে এডি বাই সিডি হবে। ঠিক আছে, আবার বিডি ওপরে চলে যাবে, কারণ বিডিটা ওপরে আছে আর নিচে এডি আছে, এই নিচে এডি আনতেই হবে, যদি এডি না আনি তাহলে কাটবো কি করে। এবার আমি যদি কেটে দিলে এটা পেয়ে গেলাম, আর এদের অনুপাতগুলো সেমই হবে, তার কারণ এখানে অতিভুজের অনুপাতটা যে 5:4 বলা আছে, এটা তাই হবে। ঠিক আছে, বুঝতে পারলে কনসেপ্টটা, এটাই, হ্যাঁ, তবেই তোমার অতিভুজটা দাঁড়াবে। ঠিক আছে, দেখো ব্যাক ক্যালকুলেশনটা কি করে হলো, বুঝতে পেরেছো? আচ্ছা আচ্ছা 12টা দেখো, দেখো 12টা দেখো, পড়ো 12টা। প্রমাণ করি দুটি সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজের অনুরূপ বাহুগুলির সঙ্গে সমান্তরাল। হ্যাঁ, অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতিক। দেখো এবিসি একটা আছে ত্রিভুজ, এবিসি, আর একটা ত্রিভুজ নিয়ে নাও, নাম কি আছে, পিকিউআর আছে নাকি, পিকিউআর আছে নাম, পিকিউআর, পিকিউআর। আচ্ছা এবারে দুটো ত্রিভুজ নেওয়া হলো,
তাহলে এবিসি এবং বিকিউ আর দুটো সদৃশ ত্রিভুজ, কারণ দুটো সদৃশ ত্রিভুজ বলে দিয়েছে। ঠিক আছে, আচ্ছা এবারে পরিসীমা বার করতে গেলে বাহুগুলো বার করতে হবে। এবি কে এখানে সি ধরেছি, হ্যাঁ, আচ্ছা, আর এসি কে বি, এসি কে বি, আর এটাকে এ। ঠিক আছে, এটাকে আর ধরা হয়েছে, পিকিউ কে আর ধরা হয়েছে, পিআর কে কিউ ধরা হচ্ছে। ঠিক আছে, আর এটা পিকিউ আর পি, এটাকে পি ধরা হচ্ছে। ঠিক আছে, আচ্ছা এবার কারণ পরিসীমা আছে, পরিসীমা কাকে বলে? বাহুগুলোর সমষ্টি, তাই তো? ত্রিভুজের, তাহলে ত্রিভুজ কাকে বলে? যে তিনটে বাহু দ্বারা সীমাবদ্ধ সমতলিক ক্ষেত্রকে ত্রিভুজ বলে তো। তাহলে ত্রিভুজের পরিসীমা হচ্ছে বাহুগুলোর সমষ্টি। ঠিক আছে, তাহলে যদি পরিসীমা বার করতে হয় তাহলে ত্রিভুজ এ বি সি, ঠিক আছে, পেরিমিটার মানে পরিসীমা, পরিসীমা কত হচ্ছে বলো? এবি প্লাস বিসি প্লাস এসি, তো তাহলে ইকুয়াল টু এবির দৈর্ঘ্য সি, বিসির দৈর্ঘ্য হচ্ছে এ, আর এসির দৈর্ঘ্য হচ্ছে বি। ঠিক আছে, আচ্ছা আবার এখানে ত্রিভুজ পি কিউ আর, তাহলে পেরিমিটার কত হবে? পি কিউ প্লাস কিউ আর প্লাস পি আর। ঠিক আছে, পি কিউ এর মান কত? আর। কিউ আর এর মান কত? পি। আর পি আর এর মান কত? কিউ, তাই তো? আচ্ছা সদৃশ ত্রিভুজ বলে দিয়েছে। তাহলে আবার কি বলেছে উপপাদ্যটা? যে প্রমাণ করি দুটো সদৃশ ত্রিভুজের পরিসীমা ত্রিভুজ দুটোর অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতিক। যাও তো, চলে যাও, আমি ফোন করে দেখে নেবো। তাহলে এবিসির, আচ্ছা এটা হয়ে গেল, পিকিউ আর এর হয়ে গেল। হ্যাঁ, এবারে সদৃশ বলেছে, তাহলে সদৃশ মানে কি? এবার দেখো সদৃশ হলে কি হবে? তাহলে এবি বাই, আচ্ছা দুটো ত্রিভুজ সদৃশ কখন? প্রথম দিন বলেছিলাম যে এই বাহুটার অনুপাত হবে। এই যে সদৃশ কখন হবে? এবি বাই পিকিউ হতে হবে, আচ্ছা এইটা বাই এটা হবে, আবার এসি বাই পিআর হতে হবে। এই যে এসি বাই পিআর হতে হবে, আবার বলো তোমার বিসি বাই কিউ আর হতে হবে, তাই তো? হ্যাঁ, এইটার সঙ্গে দেখো, এটার সঙ্গে এটা অনুপাত, এটার সঙ্গে এটা অনুপাত, এটার সঙ্গে এটা অনুপাত। ঠিক আছে, হলো? বুঝতে পারলে লাইনটা? এসি বাই পিআর, এই যে এসি পিআর বিসি কিউ আর। ঠিক আছে, দুটো কথা। আচ্ছা এটা হয়ে গেল, হ্যাঁ সদৃশটা হয়ে গেল। আচ্ছা এবারে তাহলে এবার মানগুলো দেখো, তাহলে এবি বাই পিকিউ কত হচ্ছে বলো? এবি বাই পিকিউ মান বসাও। এবির মান কত? এবির মান হচ্ছে সি, পিকিউ এর মান কত? আর, তাই তো? আচ্ছা এসি এর মান কত? বি, তাই তো? পি আর এর মান কত? পি আর এর মান কিউ, এই যে দেখো কিউ। ঠিক আছে, আচ্ছা বিসি এর মান কত? বিসি এর মান এ, কিউ আর এর মান পি। অনুপাত সমান দেখেছো তো? তিনটে অনুপাত সমান হলে কারোর সঙ্গে তো সমান হবে কে, মনে করছে আবার অনুপাত সমানুপাত। আচ্ছা এরকম হলে কি হবে? সেখান থেকে কি পাওয়া যায় বলো? সি বাই আর ইকুয়াল টু কে, তার মানে সি ইকুয়াল টু আর কে, বি ইকুয়াল টু কিউ কে, তাই তো? আর এ ইকুয়াল টু পি কে। ঠিক আছে, বুঝতে পারলে যে এখানে তোমার ত্রিভুজের কি বলেছে? পরিসীমা ত্রিভুজ দুটির অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতিক। আচ্ছা তাহলে এবারে এবিসির পরিসীমা তাহলে কি হবে? তাহলে এবিসির পরিসীমা এ প্লাস বি প্লাস সি। ঠিক আছে, এবারে পরিসীমা বার করতে হবে। তাহলে কি হবে বলো? এবারে ত্রিভুজ এবিসি বাই ত্রিভুজ পিকিউআর। ঠিক আছে, দুটো ক্ষেত্রেই পরিসীমা নেওয়া হচ্ছে, পেরিমিটার। তাহলে এবিসির পরিসীমা কি হবে? সি প্লাস এ প্লাস বি, আর এখানে নিচে থাকবে আর প্লাস পি প্লাস কিউ। ঠিক আছে, আচ্ছা এবারে সি এর মান কি বলো? সি এর মান আর কে প্লাস এর মান কি? কিউ কে, তাই তো? প্লাস পি কে, তাই তো? হ্যাঁ, এই যে সি এর মান হচ্ছে আর কে, এর মান পি কে, আর বি এর মান হচ্ছে কিউ কে, বাই আর প্লাস পি প্লাস কিউ।
আচ্ছা যদি তুমি এখান থেকে কে কমন নেবে, আর প্লাস পি প্লাস কিউ হলো তো, নিচেও তোমার আর প্লাস পি প্লাস কিউ আছে, তাহলে কেটে গেল কে। তাহলে এদিকে পরিসীমাগুলো, তাহলে পরিসীমাগুলো ত্রিভুজের বাহুগুলোর সঙ্গে সমানুপাতে আছে। তাহলে এই অনুপাত আর এই অনুপাতটা কি দেখো, এই যে এটার মান তো কে বেরোলো আর এটার মান তো কে বেরোলো, এই যে বাহুগুলোর সঙ্গে সমানুপাতে আছে পরিসীমা, তাই তো। তাহলে ত্রিভুজের পরিসীমা বাহুগুলোর সঙ্গে সমানুপাতে, যেটা তোমার এটাই তোমাকে অঙ্কটা করতে দিয়েছে যে অনুরূপ বাহুগুলির সঙ্গে সমানুপাতি, বুঝতে পারলে। ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের মানে অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতি বলতে যে দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাত আর অনুরূপ বাহুগুলোর অনুপাত একই, অনুরূপ বাহুগুলোর অনুপাত তো একই, এটাই হচ্ছে সদৃশ কোণের মানে সম্পর্ক, ঠিক আছে। এটা বাই এটা হলে এটা বাই এটা হবে, ঠিক আছে। ওই কারণে তোমার দেখো এই যে সদৃশ কোণী, ওই দুটো ত্রিভুজে তো সদৃশ কোণী বলে দিয়েছিল, তাহলে যখন সদৃশ কোণী বলে দিয়েছে, এবার এখান থেকে দেখো তো যে এখানে তোমাকে অতিভুজগুলোর অনুপাত দিয়ে দিয়েছিল তো, তাহলে বাকি দুই বাহুগুলোর অনুপাত একই হবে, এখানেও তাই হলো। দেখো সদৃশ কোণী বলে দেওয়া আছে তো, দুটো মাথায় ব্যাপারটা, এবার দুটোর সঙ্গে ম্যাচ করতে পারছো কনসেপ্টটা, ঠিক আছে। যে সদৃশ কোণী বলাই মানে এটা, মানে সদৃশ কোণী মানে যে মানে সদৃশ কোণী ত্রিভুজ হলো, তাই হবে যে এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা এই বাহুটা, ঠিক আছে, তবেই সদৃশ কোণী হবে। এই সম্পর্কটা বুঝতে পেরেছো। তাহলে এই অনুপাতটাকে কে ধরা হলো, আবার দুটোর পরিসীমা অনুপাত করলাম, সেটাও কে ধরলাম, তাহলে দুটোরই তো মান কে এলো, তাহলে বাম পক্ষই গেল ডান পক্ষ, তার মানে দুটো সদৃশ কোণী ত্রিভুজের পরিসীমা তাদের অনুরূপ বাহুগুলোর সঙ্গে সমানুপাতে থাকবে, তাই তো। এটা হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত, বুঝতে পারলে। আচ্ছা আচ্ছা 13টা পরের দিন করাবো, 14টা দিয়ে করে দিচ্ছি, ঠিক আছে, ছোট বলে। হ্যাঁ 14টা করে দিচ্ছি, আর বইটা আমি বলে দিচ্ছি, বইয়ের পাতাটা আমার করে দাও, কত পাতা আমার করবো সদৃশ হতে, হ্যাঁ বেরিয়ে গেছে, 6 হয়ে গেছে, আচ্ছা 4 পর্যন্ত হলো, ঠিক আছে। প্রয়োগ 5 দাগ দাও, প্রয়োগ 6 দাগ দাও, প্রয়োগ 8 দাগ দাও, সমানুপাতি, দাঁড়াও হ্যাঁ প্রয়োগ 13 লাগবে, দাও এক সেকেন্ড। হ্যাঁ প্রয়োগ 13 দাগ দাও, 13, হ্যাঁ 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 একই 13 দাগ দাও। আর তার আগে এটা কোথায় গেল, বিডি টু সিডি, বিডি টু সিডি তো কোথায় জিনিস, বিডি টু সিডি, যা কোথাটা আছে এটা, দাঁড়া দেখতে হবে। এইটা কোনটা, যে 14টা এ সমকোণ এবি 8 সেন্টিমিটার,
সেন্টিমিটারটা কোথায় গেল? আচ্ছা ঠিক আছে, আমি না পরের দিন এটা এগুলো বার করে রাখবো কোনটার সঙ্গে কোনটা আছে এখানে, ঠিক আছে? কারণ একটা এক্সট্রা পড়ালাম, কিন্তু এক্সট্রা পড়ালাম না, এটা কোথাটা আছে, ঠিক আছে? তোমাদের 5 পর্যন্ত তো পড়িয়ে দিয়েছি, 8 পর্যন্ত এখানে এদিকে হয়ে আছে, তাই তো? 8 আর ওদিকে হচ্ছে 13, তাই তো? আচ্ছা বাকিগুলো আমি দেখে নেবো, ঠিক আছে? কোনটা আছে এখানে, এখান থেকেও 8 সেন্টিমিটার কোথাও পাচ্ছি না, আছে এগুলো সবই, কিন্তু কোনটা কার সঙ্গে লেগে আছে দেখতে হবে, ঠিক আছে? থাকুক, পরের দিন বাকিগুলো হবে, এটা যেরকম হচ্ছে। আর এটা দুটো ক্লাসের মধ্যে হয়ে যাবে, তারপরে ওই সম্পাদ্যগুলো বলে দেবো কোনভাবে করতে হবে, ঠিক আছে? সম্পাদ্য করতে হবে তো বলে দিলে এখানে বোর্ডে বলে দেবো যে কোনটার সঙ্গে কোনটা ছেদ করবে, কোনটার সঙ্গে কোনটা কাটবে, কোনটার সঙ্গে কোনটা মাপ নেবে, ওটা বলে দেবো। আচ্ছা এই ম্যাচটা বুঝতে পেরেছো তো? হ্যাঁ ঠিক আছে, আচ্ছা হ্যাঁ।